ঠিক আছে, চলো। তাহলে আজকে আগের দিন যেটা হয়েছিল, আগের দিন সবার মনে আছে যা বলেছিলাম? ইকো হচ্ছে প্রচুর। অসুবিধা নেই তো? মনে আছে একটা করেছিল রিক, মানে রিকসাম যদিও অর্থজ্ঞ, এবার রিকে করেছিল সংহিতা মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক পাঠ, এটা সবার ক্ষেত্রেই সেম। কিন্তু বাদরায়ণ কি করেছিল না, মানে প্রত্যেকটা স্টেজে ভাগ করে দিয়েছিল। ব্রহ্মযোগ্যটা হবে সংহিতা, আর গারস্থটা হবে ব্রাহ্মণ পাঠ্য, আর বানপ্রস্থটা হবে আরণ্যক, আর আর হচ্ছে কিছু সন্ন্যাসটা হবে উপনিষদ পাঠ। ঠিক আছে। আরেকটা যে আমরা বলেছিলাম যে আমাদের আস্তিক এবং নাস্তিক দুটো দর্শন। স্যার আপনার কথাটা ইকো হচ্ছে। আমরা কথা ইকো হচ্ছে। না না, এর উপর ভিত্তি করে, বেদের উপর। হ্যাঁ, বেদের উপর। তো বলো তো, অর্পিতা বলো তো, অর্পিতা। হ্যাঁ স্যার, বেদের যারা বেদকে বিশ্বাস করে তাদেরকে আস্তিক বলা হয়, আর যারা বেদের উপর বিশ্বাসী নয় তাদেরকে নাস্তিক বলা হয়। জৈন বৌদ্ধ ওরা চার ভাগ হচ্ছে, চরমপন্থী নাস্তিক, আহ আর হ্যাঁ, ওই জৈন আর বৌদ্ধ ওরা ঈশ্বরকে স্বীকার করে কিন্তু বেদকে স্বীকার করে না। না 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 স্যার, ওরা মোক্ষকে স্বীকার করে। হুম হুম, গৌতম বুদ্ধকে। হুম 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 হুম। এদেরকে তো অংশ, সবকিছুই তো আছে। স্যার বলছি এদের তো তাই অংশ তো অংশ তো নাস্তিক দর্শন বলা হয় তো। ঠিক আছে, ওটা পরে আসছি। হ্যাঁ স্যার। উপলব্ধি উপলব্ধি স্যার। রিয়েলাইজেশন। ইয়েস, চারটে: ঋক, সাম, যজু, অথর্ব। আহ, সংহিতা, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ।
হ্যাঁ স্যার আছি। হুম। ঋগ্বেদে। হ্যাঁ স্যার বলুন। হুম। ব্রাহ্মণে স্যার বলুন। গার্হস্থ্য এখানে গার্হস্থ্য জীবনে সংসার পালন এইসব নিয়ে আলোচনা করা হয়েছে মানে স্যার ওখানে পুজো পাঠের বেদের নিয়ম স্যার স্যার ওখানে তো সাংসারিক জীবনের কথা বলা হয়েছে। হ্যাঁ স্যার। কেন? আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, আওয়াজ
আসলে স্যার ঝড় বৃষ্টি হচ্ছে তো একটু হয়তো। স্যার, বলছিলাম এর আগের রেকর্ডিংটা পাঠাননি, তো পাঠিয়ে দিলে ভালো হতো। আমি অনেকটাই হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার কোন কোন বইগুলো আপনি পড়তে বলছেন সেগুলো একটু দিলে ভালো হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কি স্যার আরেকবার বলুন। হুম। স্যার স্যার বইটার নাম কি নীরদ চক্রবর্তী? নামটা একবার বলবেন? স্যার এটা ইন্ডিয়ান ফিলোসফি তো? স্যার আরেকবার বলুন না। না স্যার স্যার দেখা যাচ্ছে না। দেখা এবার- যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে।
ঋগ্বেদের, হ্যাঁ, ভারতীয় দর্শন ঋগ্বেদের উপর দাঁড়িয়ে আছে। ঋগ্বেদ।
দুয়েতে কি বললেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অনরব্ধ কর্ম হচ্ছে যে কর্মটা আমার সম্পাদিত হয়ে গেছে এবং যার ফলভোগটা এখন পর্যন্ত শুরু হয়নি, সেটাকে বলা হচ্ছে অনরব্ধ কর্ম। আর আরব্ধ বা করার শুরু হয়ে গেছে কর্ম। Yes, sir. আমার নেটটা একটু প্রবলেম করে গেছিল, 15 কর্মটা একবার বলুন।
হ্যালো স্যার, হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে হ্যালো পাচ্ছি, বলো। স্যার, যদি একটু পরিষ্কার করে বলেন বা যদি পিডিএফ দেন তাহলেও হবে আর কি। মানে কোন হ্যাঁ দিক বলো। থেকে নিষ্কাম, কোন দিক থেকে সকাম, কর্মের যে বিভাগগুলো হয়েছে প্রারব্ধ, অনারব্ধ বা নিষ্কাম কর্ম, সকাম কর্ম, এই যে ভাগগুলো কোন দিকে হচ্ছে আর কি, এটাই। নিষ্কাম, আচ্ছা মানে কোন দিক দিয়ে বিভাগগুলো হয়েছে এটা তোমার বক্তব্য, তাই তো? আমরা যখন কর্মবাদ পড়াবো আরো দেখতে পাবে মানে যে আরো অনেক হ্যাঁ, কিছু বলছি, আমি একটু কর্মফলের দিক ভিডিওটা থেকে করছি। নিষ্কাম কর্ম, সকাম হ্যাঁ কর্ম, তাই তো? হ্যাঁ, আর আচ্ছা আচ্ছা। নিষ্কাম স্যার এবং বলছি সকাম কর্ম, সেখানে আমাদের টোটাল কর্মের বিভাগটা সকামের দিক থেকে প্রারব্ধ অনারব্ধ। যে কর্মের ফলভোগ শুরু হয়ে গেছে সেটাকে বলা হচ্ছে প্রারব্ধ। অনারব্ধ কর্ম হচ্ছে যে কর্মের ফলভোগ এখনো শুরু হয়নি। এবং অনারব্ধ কর্মের ফলভোগ অনারব্ধ কর্মের বিভাগ হচ্ছে দুই প্রকার, সঞ্চিত এবং সঞ্চীয়মান। যে কর্ম এখনো সঞ্চিত হচ্ছে, মানে আমি যেটা করে যাচ্ছি, আর মানে সরি, আমার যেটা করা হয়ে গেছে সেটা আমার জমা আছে, সেটা সঞ্চিত। আর সঞ্চীয়মান মানে আমি এই বর্তমান জীবনে আমি যেটা সঞ্চিত, আমার যেটা কর্মটা করে যাচ্ছি সেটা সঞ্চীয়মান কর্ম। আর কিছু? স্যার যদি প্রশ্ন করা হয় কর্ম মানে কয় প্রকার, তাহলে দুই প্রকার দিয়ে কোনটা লিখবো? সকাম কর্ম, নিষ্কাম কর্ম, না আরো কোনটা আরেকবার বলো। ঠিক আছে স্যার, মানে একটু টাওয়ার ডিস্টার্ব হচ্ছে তো, তাহলে ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে। শুরু লিখবো না প্রারব্ধ অনারব্ধ লিখবো? দাঁড়াও, আরেকবার বলো তো, একটু ডিস্টার্ব হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। স্যার বলছিলাম যে যদি কর্ম হুম। কয় প্রকার প্রশ্নটা করা হয় তাহলে সেক্ষেত্রে সকাম কর্ম নিষ্কাম কর্ম লিখবো, না স্যার প্রারব্ধ বা অনারব্ধটা লিখবো? সকাম আর নিষ্কাম। ওকে স্যার। হ্যাঁ, কর্মের বিভাগ হচ্ছে সকাম আর নিষ্কাম। এরপর সকাম কর্মের বিভাগ হচ্ছে প্রারব্ধ অনারব্ধ। অনারব্ধ কর্মের বিভাগ হচ্ছে সঞ্চিত সঞ্চীয়মান কর্ম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। কিছু কিছু বইয়ে স্যার মানে দুটোই দেওয়া আছে, তার জন্য স্যার একটু কনফার্ম হয়ে নিলাম। দেখো মানে ব্যাপারটা হচ্ছে, সমরেন্দ্র বলো, প্রদ্যুৎ কুমার মন্ডল বলো, দীপক কুমার বাগচি বলো, দেবব্রত সেন বলো, দীপক নীরোদবন চক্রবর্তী, অমিত কুমার বন্দ্যোপাধ্যায়, প্রচুর বই আছে। এগুলো রেফারেন্স বুক, এগুলো কোড টেক্সট নয়। বুঝতে পেরেছো? বিভিন্ন বই বিভিন্ন ধরনের আছে, নিজেদের মতো যারা চিন্তা করেছে লিখেছে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা বললাম ওটা হচ্ছে কর্মের আসল বিভাগ, যেগুলো তুমি যদি জেন সিনহা পড়ো, তাই তো, বা তোমার দত্ত চ্যাটার্জি পড়ো, সেখানে কিন্তু দেখতে হবে এই ধরনের অথেন্টিক বিভাগ দেখতে হবে। স্যার বৈদিক কর্মকে আরো তো 4টি ভাগে ভাগ করা হয়, নিত্য, নৈমিত্তিক, কাম্য আর নিষিদ্ধ কর্ম। হ্যাঁ, ওটা আলাদা জিনিস যাচ্ছে, ওটা মীমাংসার জায়গায় চলে যাবে। নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্য কর্ম, নিষিদ্ধ কর্ম। নিত্য কর্ম কোনগুলো? না, সন্ধ্যা বন্দনা ইত্যাদি। আমরা যে প্রতিদিন সন্ধ্যা দিই, তাই তো, এটা নিত্য কর্ম। নৈমিত্তিক কর্ম কোনটা? যে আমাদের সরস্বতী পুজো, দুর্গা পুজো ইত্যাদি আমাদের করতে হয়। তারপর কাম্য কর্ম কোনগুলো? না, যেগুলো আমাদের দরকার, তাই তো, আমাদের বিভিন্ন যজ্ঞ, অন্নপ্রাশন, উপানয়ন। তারপরে নিষিদ্ধ কর্ম কোনগুলো? না, আমাদের শাস্ত্রে আছে না, যে স্ত্রীর গর্ভে পুত্র আছে তাকে হত্যা করা যাবে না। আমাদের কোনো ব্রাহ্মণকে হত্যা করা যাবে না, গো হত্যা করা যাবে না। ঠিক আছে? যে পশু তোমাদের বিষ মানে বিষযুক্ত তীরের দ্বারা মৃত কোনো পশুকে বা পশুর মাংসকে খাওয়া যাবে না। এই সকল কিছু, এগুলো হচ্ছে শাস্ত্রে নিষিদ্ধ কর্ম। বুঝতে পেরেছো? নিত্য, নৈমিত্তিক, তাই তো, কাম্য এবং নিষিদ্ধ কর্ম। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর কারো কিছু কনফিউশন? কাম্য কর্মটা আরেকবার বলুন না।
কাম্য কর্ম হচ্ছে যেটা আমরা সব সময় চাই, যেটাতে আমাদের জীবন ধারণের জন্য যে কর্মগুলো প্রয়োজনীয় সেগুলো হচ্ছে কাম্যকর্ম। কেমন কাম্যকর্ম? যেমন হচ্ছে যে আমাদের অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, তাই তো? এগুলো কাম্যকর্ম। মানে বিশেষ করে যেগুলো তোমার, এটা একটু ভুল বললাম, দুর্গাপুজো লক্ষ্মী পুজোটা বাদ দিয়ে দাও, এটা হচ্ছে নিত্য নৈমিত্তিক কর্মের মধ্যে পড়ে যায়। কাম্যকর্ম হচ্ছে যেমন ধরো কারোর পুত্র হচ্ছে না, পুত্র সন্তান লাভের আশায় যে কর্ম, যে যজ্ঞ। তারপরে কারো হয়তো বাস্তু দোষ আছে, তার জন্য যে যজ্ঞ করছে, সেগুলো হচ্ছে কাম্যকর্ম। আমি কোনো কিছুর কামনায়, কোনো কিছুর আশায় যে কিছু কাজ কর্ম করছি, সেটা হচ্ছে কাম্যকর্ম। আর নিষিদ্ধ কর্ম কোনগুলো? স্বাস্থ্য নিষিদ্ধ কর্ম। দেখবে গীতাতে যদি শ্রী গীতা জগদীশ্বর ঘোষের যদি বই থাকে, তাহলে দ্বিতীয় চ্যাপ্টার যেখানে নিষ্কাম কর্মের কথা আছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলসি কদাচন মা কর্ম ফলস্তুর্ব মাতে সংগস্তি কর্মণি, যে জায়গাটায় আছে, সেই জায়গাটায় দেখতে পাবে নিষিদ্ধ কর্মের আলোচনা। বোঝা গেল? এগুলো টোটালটা আমি হ্যান্ড আউট দিয়ে দেবো তোমাদের। কিন্তু তোমাদের মোটামুটি একটু বিভিন্ন বই থেকে দেখবে প্রথমেই আছে ইন্ডিয়ান ফিলোসফি জেনারেল বৈশিষ্ট্য, এটা তোমাদের ভালো করে পাঠ করতে হবে, পড়তে হবে। এরপর তোমাদের শুরু হবে চারবাক দর্শন। এই পর্যন্ত ক্লিয়ার তো? কারো কিছু প্রশ্ন নেই তো? প্রশ্ন থাকলে আগে বলো, তারপর আমরা শুরু করব। কারো কিছু প্রবলেম নেই তাহলে আমি ধরে নিলাম নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, চারবাক দর্শন সম্পর্কে কে কি জানো একটু আমি দেখে নিই। আচ্ছা বলো তো, প্রথমেই আছো কে? প্রথমেই আছো আলমন্ড ব্রাউন। আলমন্ড শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা বলো তো, চারবাক দর্শন সম্পর্কে তুমি যা জানো বলো। চারবাক দর্শন সম্পর্কে তুমি যা জানো সেটা বলো। চারবার এরা একটাই প্রমাণ স্বীকার করে, সেটা প্রত্যক্ষ। আর এরা সুখবাদী, খাওয়া দাওয়া ফুর্তি করে, এটাই এদের মূল নীতি। আর এরা মেটেরিয়াল, জড় জগৎ স্বীকার করে, স্পিরিচুয়াল কিছু স্বীকার করে না। আর প্রত্যক্ষ ছাড়া বাকি যত প্রমাণ আছে সবগুলোকে অস্বীকার করে, যেদের অবিশ্বাসে। আর এইটুকু। চারবাক দর্শনকে লোকপ্রিয় দর্শন বলা হয়ে থাকে, কারণ তারা সুখকে সব থেকে বেশি প্রাধান্য দেয় ভারতীয় দর্শনে। আচ্ছা বলো তো তাদের নীতিবিদ্যায়। চারবাক নামে এক ঋষি এই দর্শনের প্রতিষ্ঠা করেন। আর চারবাক শব্দটি, চারবাক নামটি এসেছে চারুযুক্ত বাক এই শব্দ থেকে। চারু শব্দের অর্থ হচ্ছে শ্রুতি মধুর, আর বাক শব্দের অর্থ হচ্ছে কথা। আর চারবাক সম্প্রদায় নাস্তিক সম্প্রদায়। চারবাক নীতিবিদ্যার মূল কথাটা যাবজ্জীবেত সুখম জীবেত ঋণং কৃত্বা কৃতং বিবেত। একদম। এটা কে বললে? বুবাই কর্মকার নাকি দেবরূপা দাস? শ্রেয়া। আমি শ্রেয়া। আরেকজন বলছিল লক্ষ্মী সাউ। আচ্ছা শ্রেয়া বললে, তাই তো? ঠিক আছে ঠিক আছে, আমি একটা শুরু করছি তোমাদের। আর যোগগুরু মনে হয় বৃহস্পতি চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা মনে করা হয় ওনাকে। আর চারবাকরা প্রধানত প্রত্যক্ষকেই প্রমাণ মানে, কিন্তু পরবর্তীকালে সুশিক্ষিত চারবাকরা অনুমানকেও প্রমাণ মানবে, সেটা খুবই আর কি।
চার্বাক মধ্যে পরম পুরুষার্থ হচ্ছে কাম। হুম, অর্থ অর্থ আর কাম, কারণ অর্থ আচ্ছা। কামের সহায়ক। অর্থটা হচ্ছে গৌণ পুরুষার্থ হ্যাঁ, কামটা হচ্ছে মুখ্য পুরুষার্থ। আর পরম আমি পুরুষার্থ হাসানুর হচ্ছে বলছি। কাম। আচ্ছা, স্যার স্যার আমি হ্যাঁ হাসানুর বলো। বলছি। হ্যাঁ বলো বলো বলো। চারবাক, হ্যাঁ স্যার আমি বলছি, চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা দেবগুরু বৃহস্পতি। চারুবাক হুম থেকে চারবাক শব্দটি এসেছে। হুম এই চারবাক দর্শন মূলত তিনটি সম্প্রদায়: বিতণ্ডাবাদী, যুক্ত আর সুশিক্ষিত। চারবাকদের তত্ত্বকে আলোচনা করতে গেলে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অধিবিদ্যক আলোচনা, হুম জ্ঞানতাত্ত্বিক আলোচনা, আর একটা হচ্ছে নীতিবিদ্যক আলোচনা। আচ্ছা। অধিবিদ্যক আলোচনার মধ্যে জ্ঞানতাত্ত্বিক আলোচনায় আসি। জ্ঞানতাত্ত্বিক আলোচনার মধ্যে চারবাকরা একমাত্র প্রত্যক্ষ প্রমাণকেই স্বীকার করেছেন, অন্যান্য প্রমাণকে স্বীকার করেনি। অন্যান্য প্রমাণ বলতে অনুমান, উপমান, শব্দ। হুম অনুমানকে স্বীকার করেনি যেহেতু তারা ব্যাপ্তিজ্ঞানকে মানেনি। ব্যাপ্তিজ্ঞানকে হ্যাঁ, স্বীকার করেনি বলে অনুমান প্রমাণ নয়। সুশিক্ষিত উপমান, চারবাক যারা, হ্যাঁ হ্যাঁ স্যার, সুশিক্ষিত চারবাক যারা, তারা কিন্তু অনুমানকে মেনেছেন কিছু যুক্তি বলে। হ্যাঁ হ্যাঁ মেনেছেন, দেখলেন যে মেনেছেন। অনুমানকে না মানলে আমাদের উপায় নেই, হ্যাঁ উপায় নেই স্যার। এই জন্য। সুশিক্ষিত চারবাক সম্প্রদায় মেনেছেন। আহ, উপমানকে তারা স্বীকার করেনি, সাদৃশ্য জ্ঞানকে হুম তারা মানেননি, হুম শব্দ প্রমাণকে তারা স্বীকার করেনি যেহেতু ওই বিদ্য ব্যবহার বা বিদ্য ব্যবহারের প্রসঙ্গটা ওখানে আসছে। হুম আর অধিবিদ্যা বিবেচনায় আহ, চারবাকদের মূল তত্ত্ব হচ্ছে জড়বাদ। হুম জড়বাদ থেকে এসছে ভূত চৈতন্যবাদ। ভূত হুম চৈতন্যবাদ থেকে আহ, যদৃচ্ছাবাদ হুম বা আকস্মিকতাবাদ, আর হচ্ছে হুম স্বভাববাদ। একদম আর একদম একদম, খুব ভালো। তারপরে স্যার নীতিতত্ত্বে তো চারবাকরা সুখকেই প্রাধান্য দিয়েছেন যেহেতু তারা হুম ঈশ্বরকে মানে না, ঈশ্বর প্রত্যক্ষে ঈশ্বর প্রত্যক্ষ করা যায় না, পরকালকেও হুম মানে না। এরপরে তারা আহ, আহ, পাপ পুণ্য এসব কিছু স্বীকার করেন না, তাই তারা এই না, জীবনকে শেষ জীবন নিয়েছেন এবং হ্যাঁ সারা জীবন সুখে সুখবাদকে একদম প্রাধান্য দিয়েছেন এবং চরম সুখ, উগ্র একদম। সুখবাদকে প্রাধান্য দিয়েছেন। হুম 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 আচ্ছা আর স্যার, হাসানুজ্জামান, তুমি কোন কোন ইউনিভার্সিটি? বর্ধমান? না স্যার আমার ক্যালকাটা। ক্যালকাটা। তোমার ভালো লাগলো তোমার উত্তরটা, একদম মানে খুব ভালো লাগলো। তো ভালো হ্যাঁ করে স্যার, পড়ো, সবাই ভালো করে হ্যাঁ পড়ো। ঠিক আছে, এরপর আমি শুরু করি চারবাক দর্শনটা। হ্যাঁ স্যার, আহ, যাই হোক, চারবাক দেখো আমরা সবাই জানি, আমরা কম বেশি হাসানুজ্জামানের মতো সবাই অনেকে কম বেশি জানি। তো হাসানু, তুমি এটা সাইলেন্স করে দাও, মানে মিউট করে দাও, হ্যাঁ স্যার, নাহলে ইকো হ্যাঁ হবে। তো আমরা সবাই জানি, এরকম নয় যে আমরা কেউ জানি না চারবাক সম্পর্কে, সবাই জানি। হুম আমরা কম বেশি সবাই ভবিষ্যতের আমরা হাই স্কুলের টিচার হব, আমরাও পড়াবো সবাই। তো যাই হোক, চারবাক কিছুই নয়, চারবাক থেকে দু একটা কোশ্চেন আসে, যে কোশ্চেনগুলো আসবে সেগুলো আমরা সবাই পারবো, এবং আমার দায়িত্ব হচ্ছে সেখানে অন্যান্য দর্শনের সঙ্গে তুলনামূলক আলোচনা বা এক্সট্রা কিছু যদি থাকে চারবাকের, আমার বলে দেওয়া, এটা দায়িত্ব। তো প্রথম কথা দেখো, যে চারবাক দর্শন, চারুবাক, যেটা তোমরা সবাই বলে দিয়েছো, যে মিষ্টি কথা, ভালো কথা। আমরা যেটা সাধারণ মানুষ, এই জগতের সাধারণ মানুষের যে মতবাদ, প্রাথমিক কথায় সেই মতবাদটাই হচ্ছে চারবাকদের মতবাদ। এটা কিন্তু প্রচুর প্রাচীন। যখন কোনো দর্শন সম্প্রদায়ের উদ্ভব হয়নি, কোনো আধ্যাত্মিক তত্ত্বকথার উদ্ভব হয়নি, তখন থেকে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা রীতি প্রচলিত ছিল, তো যে আমরা আমরা আমাদের জীবন কিভাবে পরিচালিত করব, আমরা কিভাবে আমরা আমাদের জীবনযাপন করব, হুম সেই সম্পর্কিত একটা একদম প্রাথমিক মতবাদ হলো চারবাক। আমরা মনে করি যে এটা দেবগুরু বৃহস্পতির একটা মত, তাই কি না? তো আবার অনেকে মনে করে যে এটা জয়রাশি ভট্টের একটা মত। জয়রাশি ভট্ট, লিখে নিতে পারো, যে তত্ত্বপ্লব সিংহ চারবাক দর্শনের একমাত্র গ্রন্থ
তোমাদের ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে, দেখবে অনেকে বলতে পারবে না, মানে পারেনি আজ পর্যন্ত, অনেকেই পারেনি যে চার্বাক দর্শনের একটা বিখ্যাত গ্রন্থের নাম বলো, অনেকে বলতে পারেন, এটা লিখে রাখো, আমি অবশ্যই আমার মেটেরিয়ালস এর মধ্যে এটা দিয়ে দেবো। জয়রাশি ভট্টের তত্ত্বপ্লব সিংহ। তো আমাদের কিছুদিন পর মহাবোধি পুস্তক এজেন্সি, মহাবোধি থেকে পাবলিশড হবে কলকাতা ইউনিভার্সিটির দিলীপ কুমার মহান্তের বই জয়রাশি ভট্টের তত্ত্বপ্লব সিংহ। এটা কিছুদিন পর পাবলিশড হবে। আমরা এতদিন পর্যন্ত জানি না যে ওর মধ্যে কি লেখা আছে, কিন্তু উনি খুব কি বলবো ওয়ার্ক করেছেন, রিসার্চ ওয়ার্ক দিয়ে একটা বই বের করছেন জয়রাশি ভট্টের মতবাদটা নিয়ে। আবার কেউ বলেন, তাহলে একটা কি পেলাম, দেবগুরু বৃহস্পতির মতবাদ, কেউ বলছেন জয়রাশি ভট্টের মতবাদ, কেউ বলছেন সাধারণ মানুষের একেবারে গ্রাস লেভেলের মানুষের মতবাদ হচ্ছে চারবাক মতবাদ। যখন কোনো দর্শন সম্প্রদায়ের উৎপত্তি হয়নি তখন থেকে যে একটা মতবাদ, যেটা আমাদের এখনো বর্তমান জীবনে আমরা কি জানি বলতো, আমরা দেখবে এটাই ভাবি যে আমাদের জীবনে সুখটাই সবকিছু, ঈশ্বর, আত্মা, অমরত্ব, পরলোক, এগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না, এগুলো দেখবে অনেকে বিশ্বাস করে না, কিন্তু বিশ্বাস করে কোনটা না, আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি বর্তমান জীবনে সেটা কি বিশ্বাস করি। মানে আমরা একদিক থেকে সবাই কিন্তু চারবাক, তাই তো। তো যাই হোক, এই যে চারবাক দর্শন, তাহলে কি বললাম, দেবগুরু বৃহস্পতি, এই নিয়ে কোনো সমস্যা নেই। এবং এটা একটা গ্রাস লেভেলের মানুষের মতবাদ। এবং এটা আমাদের যে দৈনন্দিন জীবনের গ্রাস লেভেলের মানুষের মতবাদ, যেটা যে কি না, আমরা যেমন করে হোক ভালো থাকবো, ভালো খাবো, ভালো বাঁচবো। আমাদের কি চারবাক দর্শনের মূল কথা কোনটা না, আমাদের খাওয়া দাওয়া এবং মৈথুন, তিনটে বিষয়। সেই দিক থেকে চারবাকদের আমাদের পুরুষার্থের দিকটা চলে আসছে। আমাদের ভারতীয় দর্শনে পুরুষার্থ কটা না, চারটে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তাই তো। কিন্তু চারবাকদের মতে কোন কটা না, দুটো। এক নম্বরে হচ্ছে কাম, দু নম্বরে হচ্ছে স্যার বলছি স্যার, আমার লাইনটা পুরো কেটে যাচ্ছে মাঝখান থেকে, আমি কিছুই শুনতে পাচ্ছি না। রেকর্ডিং পেয়ে যাবে তুমি। তো চারবাকদের মতে দুটো জিনিস, আমাদের ভারতীয় দর্শনের চারটে যে পুরুষার্থ, চারটে পুরুষার্থের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে অর্থ, একটা কাম। চারবাকদের মতে এক নাম্বার হচ্ছে কাম, দ্বিতীয় নাম্বার অর্থ। বলছে অর্থ যদি না থাকে তাহলে আমাদের জীবন বৃথা, আর কাম যদি না থাকে তাহলেও আমাদের জীবন বৃথা। আমাদের সঙ্গে অন্যান্য পশুদের পার্থক্য কিছুতেই নেই। আমাদের পার্থক্য শুধু বুদ্ধিতে, বাকি জায়গায় আমরা অন্যান্য পশু এবং আমাদের মধ্যে একই, আমাদের মধ্যে কোনো পার্থক্য নয়। দেখবে যে আমরাও কিন্তু অ্যানিমেল, সর্বোপরি এটা মাথায় রাখতে হবে, আমরাও কিন্তু অ্যানিমেল, রেশনাল অ্যানিমেল। এটাই পার্থক্য, আমাদের বুদ্ধিবৃত্তিটা আছে, অন্যান্য প্রাণীদের বুদ্ধিবৃত্তিটা নেই। তাহলে অ্যানিমেল, আমরাও কিন্তু অ্যানিমেল। আমাদের দিক থেকে মানে কামের দিক থেকে আমরা কিন্তু সবাই সমান, আমাদের সবার জীবনে কাম প্রয়োজন। কিন্তু আরেকটা জিনিস প্রয়োজন, পশুদের সেটা প্রয়োজন নাই, অর্থ। পশুদের জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন নেই, যে আমি একটু ভালো জীবন যাপন করব তার জন্য অর্থের প্রয়োজন, সেটা কিন্তু পশুদের নেই। কিন্তু মানুষের একটা এক্সট্রা কি না, অর্থ। বোঝা গেল? তো যাই হোক, চারবাকদের আমরা যেটা দেখতে পাচ্ছি যে চারবাক দর্শন কিসের উপর দাঁড়িয়ে আছে না, জ্ঞান তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে। চারবাক দর্শন জ্ঞান তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে, যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, প্রত্যক্ষ ব্যতিরেকে অপর কোনো প্রমাণ নেই। চারবাকরা হচ্ছে কি, আমরা কি এর আগে বলেছিলাম যে গোঁড়া, একেবারে গোঁড়া নাস্তিক, যে প্রত্যক্ষে যা দেখছি তার ব্যতিরেকে, তার বাইরে আমরা কিছু বিশ্বাস করব না, তাই তো। তার বাইরে আমাদের কিছু নেই। আমরা আজকে একটা রুমে আছি, একটা বসে রুমের ভিতরে ক্লাস করছি, দেখো পাশের রুমে কি হচ্ছে আমরা জানি না, আমাদের লিমিটেশনটা হচ্ছে এইটুকুই। চারবাকরা সেটাই বোঝাতে চেয়েছে যে আমরা ক্ষুদ্র একটা মানুষ, আমরা আমাদের লিমিটেশনটা হচ্ছে এইটুকুই। প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, প্রত্যক্ষে আমরা যা দেখব তার বাইরে আমরা আর কিছু মানব না, এটা চারবাকদের মত। আর কি না বলছে, চারবাকরা কার্যকারণের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক স্বীকার করে না। অন্যান্য ভারতীয় দর্শনে দেখো কার্যকারণের মধ্যে অনিবার্য একটা সম্পর্ক, একটা কনস্ট্যান্ট কনজাংশন একটা স্বীকার করেছেন, কিন্তু চারবাকরা স্বীকার করে না, তাই তো।
কেউ বলেছে কার্যকারণের উপর নির্ভর করে আমাদের জন্মান্তরবাদ, আমাদের এই যে জন্ম পেয়েছি তা আগের জীবনের কর্মের উপর। চার্বাকরা সেটা বিশ্বাস করে না। চার্বাকরা বিশ্বাস করে কোনটা, না এই যে জীবন, এই জীবনটাই লাস্ট অ্যান্ড ফার্স্ট, এর পরে আর কিছু থাকবে না। আমরা দেখবে চার্বাকদের এর থেকে নিঃসৃত হয় আমাদের চার্বাকদের এথিক্স বা নৈতিকতা, নৈতিক দর্শন, যে যাবজ্জীবেদ সুখং জীবেদ ঋণং কৃত্বা ঘিতং পিবেদ, যে যতদিন আছো সুখে বাঁচো, দরকার হলে ঋণ করে ঘি খাও, কিন্তু এই জীবন একবার যদি শেষ হয়ে যায় তাহলে আর আমাদের পুনরায় ফিরে আসার কোনো অবকাশ নেই, অর্থাৎ আমাদের আর কিছু অবশিষ্ট থাকবে না। মানেটা কি? দেখো, আমাদের অনেক দর্শন সম্প্রদায় মানতে পারে যে জন্মান্তরবাদ, আমাদের আগের কর্মের ফলে জন্মান্তরবাদ, কিন্তু আজকে আমাদের কারো কি মনে আছে আগের জন্মে আমরা কি করেছিলাম? আজকে আগের জন্মে কোথায় আমাদের জন্ম হয়েছিল, কে আমার ভাই ছিল, কে আমার বোন ছিল, কে আমার মা ছিল, কারো মনে নাই। দেখো আজকে আমরা যে ফ্যামিলিতে জন্মেছি, যে আমার মা, যে আমার ভাই, যে আমার বোন, সেই নিয়ে কিন্তু সন্তুষ্ট, তার বাইরে কিন্তু আমাদের এ নেই। তো সেই দিক থেকে চার্বাকদের কথাটা অবশ্যই একটা প্রাসঙ্গিক, তাই তো? এটা নিশ্চয়ই বোঝা গেছে। এরপর আরো কিছু কথা যেমন আছে যে চার্বাকরা কি বলেন, দেশের রাজাকে বলেন কি না ঈশ্বর। স্যার বলছি একটা কথা বলবো। স্যার বলছিলাম লাইনটা কেটে গেছিল, আমি যেটা জানি সেটা ঠিক। চার্বাক দর্শনের মূল গ্রন্থ হচ্ছে তত্ত্ব বল্লভ সিংহ আর রচয়িতা হচ্ছে জয়রাশি ভট্ট। তো হ্যাঁ সেটা বললাম তো, আমার কেটে গেছিল লাইনটা, আমি এটা জানতাম। তত্ত্ব বল্লভ সিংহ, তত্ত্বপ্লব সিংহ। তো যাই হোক, এরপর আরেকটা বলছি যে আমরা দেখো ঈশ্বর বলি, আমরা আত্মা বলি, আমরা পুনর্জন্ম বলি, তা চার্বাকরা ঈশ্বর কাকে বলে? এটাও তোমাদের প্রশ্নের মধ্যে একটা আসতে পারে, যেগুলো তোমাদের হয়তো উত্তর দিতে অসুবিধা হবে। চার্বাকদের মতে ঈশ্বর হলো রাজা, দেশের রাজা। কেন না দেশের রাজা তিনি তো সবাইকে পরিচালিত করেন, তার বাইরে তো কেউ হতে পারে না, তিনি রুলার, তিনি কেউ দোষ করলে শাস্তি প্রদান করেন। তাহলে দেশের রাজা, দেশের যিনি সর্বোপরি, যিনি সবার উপরে আছেন, তিনি হলেন কি না চার্বাক মতে ঈশ্বর, তাই তো? দেখবে আমাদের অনেক মতবাদও পাওয়া যায় যে ঈশ্বর হলেন সর্বেসর্বা, ঈশ্বর মানে কি রাজা, তাই তো? রাজা হলেন সর্বেসর্বা দেশের। তো যাই হোক, আবার কি আছে না এই যে চার্বাকদের যে মানে মত আছে, একটা কথা তোমাদের বলে রাখি, যে শাস্ত্রে গো জাতিভেদ বা গো জাতিকে মানুষের থেকে উচ্চতর বলা হয়, সেই শাস্ত্রে রুচি সম্পন্ন বুদ্ধিমান ব্যক্তির কোনো শ্রদ্ধা থাকতে পারে না। দেখবে আমাদের এই দিক থেকে চার্বাক এটা, যে হিন্দু শাস্ত্রে কি বলা হয়, যে গোকে অনেক সম্মান প্রদান করা হয়, গো মাতা বলা হয়। চার্বাকরা বলছেন যে শাস্ত্রে গরুকে মানুষের থেকে প্রাধান্য দেওয়া হয়, সেই শাস্ত্রে নিশ্চয়ই একটা বুদ্ধিমান ব্যক্তির শ্রদ্ধা থাকতে পারে না, তাই তো? মানে কতটা চার্বাকরা অবশ্যই বাস্তববাদী, এটা জেনে রাখবে। চার্বাকরা কিন্তু বাস্তববাদী, যে বাস্তবে কি, বাস্তবে মানুষ কেমন, কতটা কি মানছে, বাস্তবে মানুষ কতটা রুচি সম্পন্ন, বাস্তবে মানুষ কোন দিকটা ভালোবাসে, কোন দিকটা ঘৃণা করে, কোন দিকটা বর্জন করে, পুরোটার উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে চার্বাক দর্শন, তাই তো? এই পর্যন্ত ক্লিয়ার নিশ্চয়? এরপর চার্বাক দর্শনের কিছু জিনিস আছে, একটা মেটাফিজিক্যাল জিনিস আছে, মেটাফিজিক্যাল দিক আছে, একটা এপিস্টেমোলজিক্যাল দিক আছে, আরেকটা দিক আছে এথিক্যাল দিক আছে। এরপর ভাগ ভাগ করে বলছি, এতক্ষণ সব গুলিয়ে ঘাঁটিয়ে বলছিলাম, এরপর ভাগ ভাগ করে বলছি। যে চার্বাক দর্শনে একটা এপিস্টেমোলজিক্যাল দিক আছে, যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, অনুমান প্রমাণ নয়, উপমান প্রমাণ নয়, শব্দ প্রমাণ নয়। আরেকটা আছে মেটাফিজিক্যাল দিক, যে আসলে আমাদের দেহটা কেমন, আত্মাটা কেমন, তাই তো? এবং আরেকটা এথিক্যাল দিক, এবং তার বাইরেও চার্বাকদের একটা জায়গা আছে, যেটা চার্বাকদের দর্শন সম্প্রদায়, এবং সম্প্রদায়ের দিক দিয়ে আরো কিছু এক্সট্রা কথা আমার বলার আছে, সেটা আজকে বলবো অবশ্যই সবগুলোই। যে দেখো চার্বাকরা বলে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, প্রত্যক্ষ ব্যক্তি রেখে অপর কোনো প্রমাণ নাই। কেন নাই? বলছে অনুমানকে প্রমাণ হিসাবে স্বীকার করে না। কেন করে না? বলছে ব্যক্তির যে জ্ঞানটা, হ্যাঁ, যে যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বহ্নি,
এটাকে নিশ্চিত করবেটাকে? আমি তো প্রত্যক্ষে নিশ্চিত জ্ঞানটা পাই না। আমি হাজারবার কোনো স্থানে আমি দেখতে পাই যে যেখানে ধূম সেখানে বন্যি, কিন্তু তার জন্য তো আমি বলতে পারি না যে 100% যেখানে ধূম থাকবে সেখানে বন্যি থাকবেই। প্রত্যক্ষ, কারণ চারবাকরা প্রত্যক্ষ একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করে, তার জন্য তাদের মধ্যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, অনুমান প্রমাণ নয়, উপমান প্রমাণ নয়। কেন না বলছে নগরবাসী জিজ্ঞাসা করলো, হ্যাঁ, যে বনবাসী কে যাচ্ছে গো কেমন গবয় কেমন, বলছে গো সদৃশ্য গবয়। আরে জানে না এটা? জঙ্গলে গিয়ে প্রত্যক্ষ করলো যে একটা প্রাণী এরকম দেখতে পেলো যেটা পুরোটাই গরুর মতো, কিন্তু গলকম্বলটা নেই। কিন্তু এটা কি আসলে শুধুমাত্র প্রত্যক্ষ হলো না প্রত্যক্ষ বাইরে কিছু? কিন্তু চারবাকরা তো প্রত্যক্ষ বাইরে আর কিছু স্বীকার করে না, তাহলে কেন প্রমাণ স্বীকার করবে না? শব্দ প্রমাণ, সেটাকেও তারা স্বীকার করে না। কেন না আপ্ত বাক্যং শব্দ বা আপ্ত উপদেশং শব্দ, আপ্ত ব্যক্তির যে উপদেশ বা আপ্ত ব্যক্তির যে বাক্য, ভ্রম প্রমাদ বিপলিপসা করণ পাঠক শূন্য যে ব্যক্তি, তাকে বলা হয় আপ্ত। আবার ন্যায় সূত্রে বলা হচ্ছে যে ব্যক্তি যথার্থভাবে কোনো বিষয়কে জেনেছেন এবং যথার্থভাবে জানার পর অপর কোনো ব্যক্তিকে যথার্থভাবে জানানোর ইচ্ছার সহিত যদি জানাতে সমর্থ হয়েছেন তবে আপ্ত ব্যক্তি। বলছে এমন তো হতেই পারেন যিনি যথার্থভাবে যে জেনেছেন তিনি যথার্থভাবে নাও জানাতে পারেন। আমাদের মনে হতে পারে তিনি সবকিছু যথার্থভাবে জেনে যথার্থভাবে জানানোর ইচ্ছার সহিত যথার্থভাবে জানিয়েছেন, কিন্তু নাও হতে পারে। তাই শব্দকেও তারা প্রমাণ হিসাবে স্বীকার করে না। তো শব্দ এই দুই দিক থেকে লৌকিক বৈদিক, এটা লৌকিক অর্থে আর বৈদিক অর্থে বেদ। বলছে যারা লিখে গেছে মুনি ঋষিরা যে বেদরা যে ঠিকঠাক, তার তো কোনো প্রমাণ প্রুফ তো কেউ করতে পারবে না যে মুনি ঋষিরা যেটা লিখে গেছে সেটা ঠিক। তাই চারবাকরা কিন্তু শব্দকেও মানে না, যা দেখে চোখে সেটাই বিশ্বাস করে। এরপর চারবাকদের আসছে মেটাফিজিক্যাল আলোচনা, তাই তো, যে সেই প্রসঙ্গে আসছে ভূত চৈতন্যবাদ এবং এই প্রসঙ্গে আসছে দেহাত্মবাদ। দেহই আত্মা, আত্মা সম্পর্কিত, ওই যে বললাম ঈশ্বর সম্পর্কিত আলোচনা হয়ে গেল যে ঈশ্বর হচ্ছে দেশের রাজা, তাই তো, দেশের রাজাই হচ্ছে ঈশ্বর। কেননা তিনি সর্বেসর্বা, তিনি সবকিছু রুলার, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। আবার তাহলে আত্মা কোনটা? প্রত্যেকটা দর্শনেই দেখবে ঈশ্বর আত্মা নিয়ে আলোচনা আছে, কিন্তু প্রত্যেকের ভিউটা মতামতটা ভিন্ন। বলছে আত্মা কোনটা না দেহাত্মবাদ, বলছে দেহটাই আত্মা। এবং এটা এপিস্টেমোলজিক্যাল আলোচনা, দেহাত্মবাদ এটা এপিস্টেমোলজিক্যাল, কিন্তু ভূত চৈতন্যবাদ এটা আবার মেটাফিজিক্যাল আলোচনা। বলে দিচ্ছি কোনটা। বলছে দেহটাই আত্মা। কেমন দেহটাই আত্মা? বলছে ক্ষিতি অপ তেজ মরুদ, বোম তারা স্বীকার করে না। বোম আকাশ খালি চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না, প্রত্যক্ষে জানা যায় না, তাই তো, তাই আকাশকে বাদ দিচ্ছে। তাহলে চতুর্ভূত, বলছে দেহটা কেমন? ভূতের মিশ্রণ, তাই তো, ক্ষিতি অপ তেজ মরুদ, এই চতুর্ভূতের মিশ্রণ হচ্ছে দেহ। আর বলছে চতুর্ভূতের মিশ্রণের ফলে যখন দেহের উৎপত্তি হয় তখন আপনা আপনি আত্মার উৎপত্তি হয়। কেমন হয় না, যেমন পান, খয়ের চুন, সুপারি একসাথে চর্বণ করলে চিবলে যেমন লাল রঙের উৎপত্তি হয়, ঠিক সেরকম আমাদের আত্মারও উৎপত্তি হয় চতুর্ভূতের মিশ্রণের ফলে, তাই তো। এটা হলো এপিস্টেমোলজিক্যাল। কিন্তু এরপর মেটাফিজিক্যাল আলোচনা আসছি যে ভূত চৈতন্যবাদ। বলছে এই যে চতুর্ভূতের মিশ্রণের ফলে যে দেহ হয়ে গেল, যেটাকে আত্মা বলছি, এই চতুর্ভূতের মিশ্রণের ফলেই আপনা আপনি দেহতে আত্মার সঞ্চারণ ঘটছে, তাই তো। যেমন পান সুপারি চুন চর্বণ করলে যেমন লাল রঙের আবির্ভাব হয়, সেরকম আত্মার আবির্ভাব হয়। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে কি না ভূত চৈতন্যবাদ, চতুর্ভূত। হ্যাঁ বলো স্যার। বলছি এটা ভূত চৈতন্যবাদ না ভূত চতুষ্টয়বাদ? ভূত চৈতন্য বলা যায়, হ্যাঁ ভূত চতুষ্টয় বলা যায়। ভূত চৈতন্যবাদ তো স্যার চৈতন্য বিশ্ব দেহই আত্মা, যেটা হচ্ছে আত্মা সম্পর্কিত যে মতবাদ, সেটা কিন্তু ভূত চৈতন্যবাদ। বলছি তোমার প্রশ্নটা বলছি। ভূত চৈতন্য যেটা এপিস্টেমোলজিক্যাল আলোচনা, চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, চৈতন্যটা আসছে কি করে, তাই তো। ভূত চৈতন্য ভূত চতুষ্টয় একই ব্যাপার। এরপরে দেহাত্মবাদ ওটা আলাদা ব্যাপার।
বুঝতে পারছো? যেটা আগে বললাম, দেহাত্ম, দেহের মধ্যে আত্মা সঞ্চার হচ্ছে কি হবে না, একই জিনিস। যেমন জৈন দর্শনে আমরা আসব যে অনেকান্তবাদ এবং স্যাদবাদ, যেমন একটুর পার্থক্য এপিস্টেমোলজিক্যাল এবং মেটাফিজিক্যালের মাধ্যমে, ঠিক সেরকম এখানেও চার্বাকদের মধ্যেও সেম পার্থক্য, অল্প একটুর পার্থক্য। বুঝতে পেরেছো? তো বলছে যে এই যে চৈতন্য, বলছে এটা আপনা আপনি চলে আসে, আবার যখন চতুর্ভুজ যখন বিলীন হয়ে যায় মৃত্যুর পর, তখন আপনা আপনি চলে যায়, এটাই পার্থক্য। বোঝা গেল? তো এরপর আরেকটা এখানে পার্থক্য আছে। এখানে পার্থক্য বলতে এক্সট্রা কিছু কথা আছে যেটা আমরা অনেকেই জানি না। বেদান্ত সারে আমরা পাবো যে চার্বাকদের একদিক দিয়ে আমরা বিভাগে আসব যে আদি চার্বাক, ধূর্ত চার্বাক এবং সুশিক্ষিত চার্বাক, কিন্তু আরেক দিক দিয়েও চার্বাকদের ভাগ আছে। একটা হচ্ছে কি দেহাত্মবাদী, যেহেতু দেহাত্ম মানে কথা উঠলো, দেহাত্মবাদী চার্বাক, পুত্র আত্মাবাদী চার্বাক, প্রাণাত্মাবাদী চার্বাক এবং মনাত্মাবাদী চার্বাক। এই দিক দিয়ে একটা ভাগ লিখে নাও তোমরা, যে চার্বাকদের আরেকটা দিক দিয়েও ভাগ আছে চারটে, যে দেহাত্মবাদী চার্বাক, প্রাণাত্মাবাদী চার্বাক মানে প্রাণ আত্মবাদী চার্বাক, মন আত্মাবাদী চার্বাক, ইন্দ্রিয় আত্মাবাদী চার্বাক। তাই তো? দেহাত্মবাদী চার্বাক, পুত্রাত্মাবাদী চার্বাক, প্রাণাত্মাবাদী চার্বাক, মনাত্মাবাদী চার্বাক এবং ইন্দ্রিয় আত্মাবাদী চার্বাক। 5 প্রকার চার্বাকের হদিশ পাওয়া যায় ভারতীয় দর্শনে এই দিক দিয়ে। তাই তো? আরেকবার বলুন না। হ্যাঁ বলছি, প্রাণাত্মাবাদী চার্বাক, মনাত্মাবাদী চার্বাক, ইন্দ্রিয় আত্মাবাদী চার্বাক, পুত্র আত্মাবাদী চার্বাক, দেহাত্মবাদী চার্বাক। দেহ, পুত্র, প্রাণ, মন এবং ইন্দ্রিয়। হয়েছে? হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, 5 প্রকার চার্বাক। অন্য দিক থেকে আমরা দেখতে পাই দেহাত্মবাদী, যেহেতু প্রসঙ্গটা এলো, তাহলে দেহাত্মবাদী চার্বাক বলে দিচ্ছি কোনটা, যে যারা বলে আমার দেহটাই সব, এই দেহটা নিয়ে আমার সবকিছু, দেহটা নিয়ে আমার জন্ম, দেহটা নিয়ে মৃত্যু, দেহটার বাইরে আর কিছু নেই। দেখবে আমরা বেশিরভাগ জন লোক আমরা সবাই নিজের দেহকে ভালোবাসি, আমরা নিজেরা অনেক কুৎসিত হতে পারি, কিন্তু দেখবে মনে মনে ভাবি না না ওর থেকে আমি দেখতে ভালো, আমার দেহটা খুব ভালো। আমরা কিন্তু চার্বাক, দেহাত্মবাদী। তাই তো? ইন্দ্রিয় আত্মবাদী চার্বাক, যে ইন্দ্রিয়টাই সব, আমি যে ইন্দ্রিয়তে পাচ্ছি, আমার যে ইন্দ্রিয় সুখ, সেটাই আমার কাছে সব থেকে বেশি। পুত্রাত্মাবাদী চার্বাক দেখবে এরকম হয় যে আমার পুত্রই সকল কিছু, পুত্রই আমার কাছে সবার আপন। তাই তো? পুত্র সুখ মানে আমার সুখ, পুত্রের দুঃখ মানে আমার দুঃখ। আমরা কিন্তু যারা এরকম করি তারা পুত্র আত্মাবাদী চার্বাক। আবার ইন্দ্রিয় আত্মাবাদী চার্বাক, যে ইন্দ্রিয়টাই সবকিছু। আবার কি প্রাণাত্মাবাদী চার্বাক, যে প্রাণটাই সব। প্রাণ মানে কোনটা, যেটা আমার খিদে পেলে কষ্ট হয়, যে খিদে পায়, পিপাসা পেলে তেষ্টা পায়, সেই যে প্রাণটাই আমার সকল কিছু। আবার কি না মনাত্মাবাদী চার্বাক, আমার মনটাই সকল কিছু। এই দিক দিয়ে চার্বাক কিন্তু 3 প্রকার। আরেক দিক দিয়ে চার্বাকদের ভাগ কোনটা না, সেটাও একই সঙ্গে লিখে নাও, আদি চার্বাক, ধূর্ত চার্বাক এবং সুশিক্ষিত চার্বাক। আদি চার্বাক, ধূর্ত চার্বাক এবং সুশিক্ষিত চার্বাক। চার্বাকদের বৈশিষ্ট্য অনুযায়ী 3 প্রকার: আদি চার্বাক, ধূর্ত চার্বাক, সুশিক্ষিত চার্বাক। হয়েছে? এরপর যেটা বলি তোমাদের, তাহলে এপিস্টেমোলজিক্যাল মেটাফিজিক্যালের মধ্যে পার্থক্য চার্বাকদের আলোচনা কি, দেহাত্মবাদী আর একটা কি ভূত চৈতন্যবাদী। ভূত থেকে এই চৈতন্যের উদ্ভব। তাই তো? আরেকটা কি এথিক্যাল জায়গা, যে যাবজ্জীবে সুখং জীবেদ ঋণং কৃত্বা ঘৃতং পিবেদ। যতদিন বাঁচো সুখে বাঁচো, দরকার হলে ঋণ করে ঘি খাও, কেননা মৃত্যুর পর তোমার কিছু অবশিষ্ট থাকবে না।
কথায় ধার করে গেলে, কথাতে কি করে গেলে সেটা তুমি আর জানতে পারবে না, তাই তো? কিন্তু ভালো থাকাটা জীবনের মূল উদ্দেশ্য। এটা চারবাকদের লাস্ট এথিক্যাল পয়েন্ট, তাই তো? এই পর্যন্ত আশা করছি সবার ক্লিয়ার। এরপর আমি চারবাকদের তিনটে যে মূল বিভাগ, আদি চারবাক, ধূর্ত চারবাক এবং সুশিক্ষিত চারবাক, তিনটে নিয়ে একটু আলোচনা করব। এটা আমার বাকি আছে, বাকি সব মোটামুটি ঠিক আছে। এই পর্যন্ত কারো কিছু প্রশ্ন থাকলে বলো। যে কোনো প্রশ্ন বলো। স্যার বললেন যে ওই মনটাই সব, এখানে মন বলতে কি বোঝানো হচ্ছে? যে আমি যেটা মনে করবো সেটাই? হ্যাঁ, তোমার মনে আজকে যেটা চলছে হয়তো অন্য কারো মনে নাও চলতে পারে। তুমি কোনো একটা ভালো বলে মনে করছো, সেটাকে অন্য কেউ খারাপ বলে মনে করতে পারে। তাহলে তোমার দিক থেকে তুমি ঠিক, ওর দিক থেকে ও ঠিক, হ্যাঁ, এটা তো সেই দিক সবার দিয়ে আলাদা আলাদা হবে। হ্যাঁ আলাদা আলাদা। তাহলে এই যে প্রাথমিক লেভেলের এই ভাবনাটা কি, এটা কি উচ্চ লেভেলের ভাবনা তো নয়। নিজের মন সম্পর্কিত ভাবনা, নিজের মানসিক যে ভাবনা, এটা তো একদম উচ্চ লেভেলের ভাবনা নয়, একদম গ্রাউন্ড লেভেলের ভাবনা। তো এই দিক থেকে কিন্তু চারবাকদের একটা, আমরাও কিন্তু সেই দিক থেকে চারবাক, বোঝা গেল? এই আর দিক থেকে চারবাক। বললেন যে ইন্দ্রিয়টাই সব, মানে 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটাই। হুম 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 হুম। ওই এখানে কি আজকে দেখো মনটা আমরা ধরা হবে না? এখানে চারবাক মন চারবাক মানে দর্শনে কিন্তু মনকে ইন্দ্রিয় হিসাবে মানা হচ্ছে না। ভালো করে মাথায় রেখো, চারবাক দর্শনে 5টা বহিরিন্দ্রিয়, সেটাকে ইন্দ্রিয় হিসাবে মানা হয়, তাই তো? তাহলে স্যার স্যার প্রত্যক্ষের দ্বারা মানে চোখের দ্বারা যেটা দেখতে পাচ্ছি সেটাই তো। শুধু চোখ নয়, চোখ, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যা আমরা পাচ্ছি সেটাই। এবারে আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়, দেখবে আমরা একই বস্তু সম্পর্কে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ভিউ। আমরা সবাই চারবাক, কিন্তু আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ভিউ। আমরা বলি এটা ঠিক, B% বলে সেটা ঠিক, C% বলে ওইটা ঠিক, মানে তার মতটা ঠিক। কিন্তু এগুলো আমাদের মত, এগুলো হচ্ছে গ্রাউন্ড লেভেলের, এগুলো চারবাকদের মত। 5টা মোটামুটি মত আছে, যে ইন্দ্রিয়, প্রথম কথা হচ্ছে দেহাত্মবাদী, 2 হচ্ছে পুত্রাত্মাবাদী, 3 ইন্দ্রিয় আত্মাবাদী, 4 মনাত্মাবাদী, 5 প্রাণাত্মাবাদী। এই হচ্ছে আমাদের মত আছে, বোঝা গেল? এটা পড়তেই পারে। এটা শুধুমাত্র পাবে কোথায় না, এটা বেদান্ত সারে পাবে। হ্যাঁ বলো আলমন্ড, বলো। কয়েকজন চারবাক দার্শনিকদের নাম বলুন। চারবাক দার্শনিক যে প্রতিষ্ঠাতা হচ্ছে বৃহস্পতি, এবং আরেকটা যেটা পাওয়া যায় সব থেকে যে জয়রাশি ভট্ট, যেটা বললাম তত্ত্বপ্লব সিংহ। এই দুজন বাদ দিয়ে কিন্তু সেরকম কোন চারবাক দর্শনের দার্শনিকের নাম পাওয়া যায় না। তাহলে এই 5টা স্বীকার করছে, এই 5টা ভাগ এরা কারা স্বীকার করছে? হ্যাঁ, এই 5টা যেটা আমি কথা বললাম সেটা বেদান্ত সারে আছে। সেটা বেদান্তীরা আলোচনা করে তারা বের করেছেন, কিন্তু 5টার কোনো উদাহরণ তারা দেননি বা দিতে পারেননি, বোঝা গেল? হ্যাঁ স্যার বলছে আরেকটা কথা, এখনই বললেন যে ওরা মনটা স্বীকার করে না চার, বা আবার বলছে যে মনাত্মবাদী, এটা মানে কি? হ্যাঁ, তারা ইন্দ্রিয় হিসাবে মনকে স্বীকার করে না, ঠিক কথাই, কিন্তু মনকে তারা স্বীকার করে। তারা ইন্দ্রিয় হিসাবে স্বীকার করছে না মনটাকে, কেননা মনটা ভিন্ন ভিন্ন। আজকে আমি যেটা, ধরো আমার সামনে লাল রং, আমরা সবাই কিন্তু লাল রঙই দেখবো। এই দিক থেকে তাদের যুক্তিটা হচ্ছে এরকম যে ইন্দ্রিয় হিসাবে ঠিক আছে, আমাদের চক্ষু ইন্দ্রিয় ঠিক আছে, সবাই চক্ষুতে এরকম কেউ দেখবো না যে লালটাকে হলুদ দেখবো। যদি তার পাণ্ডুরোগ থাকে আলাদা ব্যাপার, কিন্তু সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে, সুস্থ স্বাভাবিক ইন্দ্রিয়তে কেউ লালটাকে নীল হিসাবে দেখবে না। এইটা হচ্ছে চারবাকদের যুক্তি। তো সেই দিক দিয়ে 5টা ইন্দ্রিয় তারা স্বীকার করেছে, মনটাকে তারা কিন্তু এরকম ইন্দ্রিয়ের মধ্যে ফেলে না, তাই তো? মনটাকে তারা এমন একটা কি বলবো, এটাকে কম্পালসারি, হ্যাঁ কম্পালসারি একটা বৈশিষ্ট্যের মধ্যে ফেলেছেন, যে মন অন্তরিন্দ্রিয়, যেটা অন্যান্যরা যেটা অন্তরিন্দ্রিয় বলছেন, সেটাকে তারা স্বীকার করছেন কেমন, যে অন্তর বিষয় যেগুলো, সেগুলোকে জানার একটা উপায় মাত্র, কিন্তু সেটাকে এই বহিরিন্দ্রিয়ের মতো ইন্দ্রিয় হিসাবে স্বীকার করে না চারবাকরা, বোঝা গেল?
তো যাই হোক, এই পর্যন্ত আমাদের আলোচনা হলো চার্বাকদের মূল। হ্যাঁ বলো। বলছি স্যার, স্বভাববাদ আর যদৃচ্ছাবাদটা যদি একটু বলে দেন তফাৎটা। হ্যাঁ বলে দিচ্ছি। স্বভাব, নিম, নিমের স্বভাব কোনটা? তিক্ততা। আখের স্বভাব কি? মিষ্টতা, তাই তো? এটা হচ্ছে স্বভাববাদ। যে নিমকে যাই করো না কেন, নিমের স্বভাব হচ্ছে তিক্ততা বা মানে কি বলবো, তেতো, তাই তো? নিমকে তুমি যাই করো না কেন তার তেতো ভাবটার জন্যই সে নিম। আখকে যাই করো না কেন তার মিষ্ট স্বভাবের জন্যই সে আখ। এটা স্বভাববাদ। যে যার যেটা স্বভাবগত বৈশিষ্ট্য, সেই অনুযায়ী তার ধর্মকে আমরা জানি, তাদের ধর্মকে আমরা জানি। এটা স্বভাববাদ। আর যদৃচ্ছাবাদ বললে, যদৃচ্ছাবাদ মানে যা খুশি তাই, তাই তো? চার্বাকরা কোনো কার্যকারণ সম্পর্ক, অনিবার্য সম্পর্ক তারা স্বীকার করে না, তারা স্বীকার করে যদৃচ্ছাবাদ। বুঝতে পেরেছো? যে যা খুশির ফলে যা খুশি ঘটতে পারে, এটা তাদের মত। কিন্তু আবার এর বিরুদ্ধে অনেক মত আছে। যেমন হচ্ছে যে এরকম মত আছে যে একটা বীজকে ঠিকঠাক পরিবেশ দিলে পরেই সেখান থেকে গাছ হবে। একটা পাথরকে তো ঠিকঠাক পরিবেশ যতই দেওয়া হোক না কেন, আমরা তো গাছ সেখান থেকে পেতে পারি না, তাই না? তো কিন্তু চার্বাকরা সেটা মানে না। চার্বাকরা কিন্তু যদৃচ্ছাবাদ মানে, যে যা থেকে যা খুশি হতে পারে, এটা স্বীকার করে। এটা মাথায় রাখতে হবে। বোঝা গেল? আর কারো কিছু প্রশ্ন? তাহলে এরপর আমরা চার্বাকদের তিনটে সম্প্রদায় সংক্ষেপে বলে দিই। চার্বাকরা সবাই তোমরা জানো, কম বেশি জানো। এক্সট্রা কিছু, অল্প কিছু আমার বলার প্রয়োজন ছিল, সেগুলো বলছি, আর কিছু নয়। আর তারপর হ্যান্ড আউটেও সব পেয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে কি সম্প্রদায়গুলো শুরু করব? হ্যাঁ স্যার, শুরু করুন। ঠিক আছে। এরপর দেখো, চার্বাকদের মূল যে তিনটে সম্প্রদায়, সেটা কি? আদি চার্বাক, ধূর্ত চার্বাক এবং সুশিক্ষিত চার্বাক। আদি চার্বাক, ধূর্ত চার্বাক এবং সুশিক্ষিত চার্বাক। আদি চার্বাকরা হলো কেমন না, এই যে যত চার্বাকদের যত গোঁড়ামিযুক্ত কথা, সব মানে কি আদি চার্বাক। স্যার বৈতন্ডিকটাই তো আদি, বৈতন্ডিকটাই তো আদি, যারা বিতণ্ডা করে। হ্যাঁ, যে তারা কোনো কিছুকেই তত্ত্ব বলে স্বীকার করে না। ঠিক আছে? তারা প্রত্যক্ষ একমাত্র প্রমাণ হিসাবে স্বীকার করে, কোনো তত্ত্বকেই তত্ত্ব হিসাবে মানে না। এবং এই সম্প্রদায়কে শুধু বৈতন্ডিক নয়, সেটাকে বলা হচ্ছে নাস্তিক, সেটাকে বলা হচ্ছে বৈতন্ডিক, সেটাকে বলা হচ্ছে লোকায়ত, সেটাকে বলা হচ্ছে তত্ত্বপল্লববাদী, তাই তো? এটা লিখে নাও তোমরা, যে সেটাকে বলা হচ্ছে নাস্তিক, সেটাকে বলা হচ্ছে বৈতন্ডিক, সেটাকে বলা হচ্ছে লোকায়ত, সেটাকে বলা হচ্ছে তত্ত্বপল্লববাদী, এরকম। এটা হচ্ছে আদি চার্বাক। এরপর ধূর্ত চার্বাক। ধূর্ত চার্বাক কোনটা না, বলছে এরা উচ্ছেদবাদী এবং দেহাত্মবাদী নামে পরিচিত। এটা লিখে নাও। একবার বলবেন এটা? ধূর্ত চার্বাক যারা, ধূর্ত চার্বাক হচ্ছে এরা উচ্ছেদবাদী এবং দেহাত্মবাদী। ধূর্ত চার্বাকরা হলো উচ্ছেদবাদী এবং দেহাত্মবাদী নামে পরিচিত। আদি চার্বাক তো বলেই দিলাম যে এরা কোনো তত্ত্বকেই তত্ত্ব হিসেবে মানে না। এরা কি বলে? নাস্তিক, এরা বৈতন্ডিক, এরা লোকায়ত, এরা তত্ত্বপল্লববাদী। জয়রাশি ভট্ট যেটা বললাম, এটা আদি চার্বাক। ধূর্ত চার্বাক কি? এরা উচ্ছেদবাদী এবং দেহাত্মবাদী। এটা তোমাদের প্রশ্ন আসতে পারে, এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের আসবে। কনসেপচুয়াল, যে কতটা তোমরা খুঁটিয়ে পড়েছো, এটাই বড় কথা, আর কিছু নয়। চার্বাক সবাই জানে, চার্বাক দর্শনের মূল বৈশিষ্ট্য সবাই জানে, কিন্তু এই খুঁটিয়ে ব্যাপারগুলো জানাটাই হচ্ছে উদ্দেশ্য, আর কিছু নয়। আদি চার্বাকদের মতো ধূর্ত চার্বাকরাও প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করে। আর কি না, বলছে ইন্দ্রিয় সুখী কি একমাত্র পরম পুরুষার্থ। পরলোক, পাপ, পুণ্য, পুনর্জন্ম, জন্মান্তর বলে এরা কিছু স্বীকার করে না। শুধুমাত্র ধূর্ত চার্বাকরা কি বলে না, ইন্দ্রিয় সুখটা এদের মধ্যে পরম পুরুষার্থ, অর্থটাও নয়। কিন্তু ধূর্ত চার্বাকদের মতে
ইন্দ্রিয় সুখটাই হচ্ছে পরম পুরুষার্থ। হ্যাঁ, যে এদের মধ্যে পরলোক, পাপ, পুণ্য, ঈশ্বর, হ্যাঁ, জন্মান্তর কিচ্ছু এরা স্বীকার করে না। এদের মতে কি মোক্ষ অলিক বস্তু, এটাও লিখে নাও যে এদের মতে মোক্ষটা কি অলিক বস্তু, যে মোক্ষ হতে পারে না মানুষের। মানুষের এই জীবনটাই সবকিছু, এই জীবনটা থেকে সরে গেলে তার সব শেষ। এটা তারা ধূর্ত চার্বাকরা স্বীকার করে। আর কি বলে না, এরা বলছে জড়বাদ। আদি যে চার্বাক তারা জড়বাদী, আদি চার্বাক তারা জড়বাদী, কিন্তু ধূর্ত চার্বাকরা বলছে জড়বাদকে পরিহার করে আর আধ্যাত্মবাদের দিকে একটু অগ্রসর হয়েছেন। এরপর এদের থেকেও মডিফাইড চার্বাক যারা সুশিক্ষিত চার্বাক, ওই যে বললাম যে তারা প্রত্যক্ষ নয়, তারা অনুমানকেও প্রমাণ হিসেবে স্বীকার করেছেন। কেন? প্রয়োজনে। একটা উদাহরণ আমার স্যারের উদাহরণ, এটা আমার নয় কিছু। স্যার বলছিলেন যে দেখো যারা চার্বাক সত্যিকারের, এরকম কি হয় যে ধরো কারুর কোন একটা স্ত্রী, তার স্বামী গেছে বাইরে চাকরি করতে, তো চার্বাক মত অনুযায়ী তো তাহলে স্বামীকে দেখতে পাচ্ছে না, মানে তো স্বামী মরে গেছে, স্বামী নেই, এরকম ভাবতে হবে। কিন্তু আসলে কি স্বামী নেই? বুঝতে পেরেছো? সেই জন্য তাহলে অনুমানের মাধ্যমে আমাদের স্বীকার করতেই হবে যে স্বামী আছে, বিদেশে আছে। তাহলে এটা তো প্রত্যক্ষের দ্বারা জানা যাচ্ছে না, অনুমান। সেই জন্য সুশিক্ষিত চার্বাক যারা, তারা প্রত্যক্ষ বাদ দিয়ে অনুমানকে স্বীকার করছে, কেননা দেখছে যে কিছু কিছু স্থান আছে এমন যেখানে আমাদের অনুমানকে স্বীকার করতে বাধ্য। বোঝা গেল? আবার কি বলছেন না, এরা প্রত্যক্ষ গ্রাহ্য জগতের ব্যাখ্যা দিতে গিয়ে স্বভাববাদের আশ্রয় গ্রহণ করেছেন, তাই তো? ধূর্ত চার্বাকরা উচ্ছেদবাদী ছিল, কিন্তু সুশিক্ষিত চার্বাকরা কি বলছেন? তারা স্বভাববাদী, তারা উচ্ছেদবাদী নয়। এদের মধ্যে কি না, স্বভাবই হলো প্রত্যক্ষ গ্রাহ্য জগতের কারণ, স্বভাবই হলো প্রত্যক্ষ গ্রাহ্য জগতের কারণ। এখন যার যা স্বভাব সেই অনুযায়ী আমরা প্রত্যক্ষ করি। আমরা নিমকে কোনোদিনও মিষ্ট হিসাবে প্রত্যক্ষ করি না, আখকে কেন তিক্ত হিসাবে প্রত্যক্ষ করি না, আমরা বট গাছকে অশ্বত্থ গাছ হিসাবে প্রত্যক্ষ করি না, অশ্বত্থ গাছকে বট গাছ হিসাবে প্রত্যক্ষ করি না। আমরা কিন্তু যার যেটা স্বভাব তাকে সেই হিসাবেই প্রত্যক্ষ করি। ছাগলকে ছাগল হিসাবে দেখি, গরুকে গরু হিসাবে দেখি, কেননা গরুর স্বভাব গরুত্ব, ছাগলের স্বভাব ছাগলত্ব। ঠিক আছে? তার বিশেষ বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকটা প্রাণী থেকে শুরু করে, প্রত্যেকটা বস্তু থেকে শুরু করে আমরা গ্রহণ করি, তাই তো? আর কি না, এই সুশিক্ষিত চার্বাকরাই হলো এরকম যে এরা অর্থশাস্ত্র, কামশাস্ত্র, লোকায়ত শাস্ত্র প্রভৃতি লৌকিক শাস্ত্রের প্রামাণ্য স্বীকার করেন। তাহলে তিন প্রকার যে চার্বাক সম্প্রদায় আছে তার মধ্যে একমাত্র সম্প্রদায় সুশিক্ষিত চার্বাক, তারা অর্থশাস্ত্র, কামশাস্ত্র এবং লোকায়ত শাস্ত্রের প্রামাণ্য স্বীকার করে, অন্য কোনো সম্প্রদায় স্বীকার করে না। যাই হোক, এই হলো তোমাদের চার্বাক দর্শন। আমি হ্যান্ড আউট দিয়ে দেবো দু একদিনের মধ্যেই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো কারো কিছু প্রশ্ন থাকলে তোমরা করতে পারো অবশ্যই। তো বলছি কি যে আমার তো মাঝখানে লাইনটা একটু কেটে গিয়েছিল, একটু আজকে রেকর্ডিংটা দিয়ে দেবেন, আমি নোট করি তো। দিয়ে দেবো হয়তো আজকে রাত্রের ভিতরেই দিয়ে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধার কিছু নেই। তো তোমরা ভালো করে পড়ো, বিভিন্ন জায়গায় চার্বাক যা পাবে পড়ো, হ্যাঁ, এবং ফ্রি মানে যেমন ফিচার্স অফ ইন্ডিয়ান ফিলোসফি যেখান থেকে যা পাবে পড়ে নাও। দেখো আমি যা বললাম সেগুলো সব পেয়ে যাবে। বেদান্ত সার পড়ে নাও, দেখো দেহাত্মবাদী, প্রান্তবাদী, মহাত্মাবাদী, ইন্দ্রিয়াত্মবাদী যে বললাম যেগুলো, সেগুলো পেয়ে যাবে, ঠিক আছে? আমার যতটুকু দায়িত্ব ছিল যে আমরা সাধারণ বইগুলো থেকে যা পাই তার বাইরে আমি যতটুকু জেনেছি, যতটুকু পড়েছি সেটা তোমাদের জানানো, সেটা আমি জানিয়েছি, ঠিক আছে? আজকে এটাই লাস্ট। তোমাদের জেনারেল গ্রুপে আমি লিঙ্কটা দিয়েছি, আজকেও ভাইকে বললাম যে একটু দিয়ে দিস। তো এর পরের দিন থেকে পেড গ্রুপেই ক্লাস হবে, দুটোই, পিটেড এবং তোমাদের সাবজেক্ট, ঠিক আছে? তো আশা করছি তোমাদের সমস্যা হবে না, তোমাদের একেবারে দায়িত্ব সহকারে সিলেবাস শেষ করা হবে। এবং এই যে পড়ালাম প্রি বৈদিক ফিলোসফি, মানে জেনারেল ফিচার্স অফ ইন্ডিয়ান ফিলোসফি এবং তোমাদের চার্বাক ফিলোসফি হ্যান্ড আউট দিয়ে দেবো সুন্দর করে। এবং সেখান থেকে কি কি শর্ট কোশ্চেন হতে পারে, এমসিকিউ আকারে হয়তো দেবো না, শর্ট কোশ্চেনগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এরপরে এমসিকিউ বিভিন্ন হতে পারে এবং মাঝে মাঝে আমি অবশ্যই একটা এক্সাম নেব, হ্যাঁ।
একটা করে এক্সাম নিয়ে নেবো, 4 ভাগের উপরে বা প্রি বৈদিকের উপরে টোটাল মিলে একটা এক্সাম নিয়ে নেবো। পরের শুক্রবার তোমাদের ক্লাস আছে, দেখি তার আগে যদি একটা এক্সাম নিয়ে নেবো, বা শনিবার একটা এক্সাম নিয়ে নেবো। কারো কিছু প্রশ্ন থাকলে বলো, আর যদি কারো কিছু অভিযোগ থাকে সেটাও বলতে পারো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে রিটোরিনের জায়গাটা তো বললেন না। দাঁড়াও একটু বলো তো, আর একটু শুনতে পাচ্ছি না। তো বলছিলাম রিটোরিনোর জায়গাটা বললেন না তাই বলছি। হ্যাঁ, ঋতঋণ, যেটা ঋতর জায়গাটা দেখবে প্রথম দিন বলেছি ঋগ্বেদে পাওয়া যায়, যেটা অমোঘ নিয়ম একটা, যে নিয়মের বাইরে পশু পাখি গাছপালা দেবতা মনুষ্য মানে কোনোটাই তার বাইরে নয়, এমন একটা অমোঘ নিয়ম। ঠিক আছে, এখান থেকে ডিরাইভ করে ঋণও, ঋণের জায়গাটাও এখানে আছে। ঋণের জায়গাটা যেহেতু তোমার সিলেবাসের নামে স্কিপ করে গেছি, 5 প্রকার আমাদের ঋণ আছে। দেব ঋণ, তাই তো, আমাদের পিতৃঋণ, আমাদের মনুষ্য ঋণ। পিতৃঋণ মানে অ্যাকচুয়ালি হচ্ছে 5 প্রকার ঋণের মধ্যে কোনো কোনো শাস্ত্রে বলা হয় 3 প্রকার ঋণ, নৃঋণ এবং ভূত ঋণ, সেটাকে স্বীকার করা হয় না, তাই তো। তো আমাদের একটা হচ্ছে বৈদিক ঋণ আছে, আমাদের একটা ঋষি ঋণ আছে, আর একটা দেব ঋণ আছে। 3টে ঋণকে সবাই স্বীকার করে, কিন্তু তা বাইরেও আরো 2টো ঋণ আছে, নৃঋণ এবং ভূত ঋণ, মনুষ্য ঋণ এবং মনুষ্যতর প্রাণীর যে ঋণ। ঠিক আছে, তো এই আলোচনাটা তোমাদের যা দেখলাম যে তোমাদের এথিক্সের যে আলোচনা আছে ওখানে আছে, ওখানে ডিটেলসে তোমাদের বলা হবে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের মোটামুটি ক্লাস আজকে এই পর্যন্ত। কারো কিছু প্রশ্ন থাকলে আরো বলো, তোমরা স্থানে স্থানে সেই আলোচনাগুলো অবশ্যই পেয়ে যাবে, অসুবিধার কিছু নেই। স্যার আমি হ্যাঁ বলো। স্যার আমি ফার্স্ট দিন ছিলাম না, তো একটা জিনিস আমি জেনে নিতে চাইছি, মানে যেহেতু কথা প্রসঙ্গে আপনি বললেন বেদান্তকে প্রস্থানত্রয় কেন বলা হয়, ওই জায়গাটা একটুখানি। প্রস্থানত্রয়ী, দেখো প্রস্থান মানে হচ্ছে প্রস্তীয়তে জ্ঞায়তে অনেনৈতি প্রস্থানম, যার দ্বারা ব্রহ্মাত্মিক জ্ঞান লাভ হয় সেটা। আপনার প্রত্যেকটা বেদান্তের প্রত্যেকটা প্রস্থান মানে পেটি বা ঝাঁপিও বলা হয়, মানে কি যে একটা আলোচনার শৈলী। বেদান্তকে 3টে ভাগে আলোচনা করা হয়, একটা শ্রুতি প্রস্থান, একটা স্মৃতি প্রস্থান, একটা ন্যায় প্রস্থান। শ্রুতি প্রস্থান কোনটা না উপনিষদ, স্মৃতি প্রস্থান কোনটা না উপনিষদের উপর নির্ভর করে যে সকল গ্রন্থ লিপিবদ্ধ পরবর্তী ক্ষেত্রে হয়েছে সেটাকে বলা হচ্ছে স্মৃতি প্রস্থান। এবং আরেকটা হচ্ছে ন্যায় প্রস্থান। ন্যায় প্রস্থান কি, যেখানে যে বেদ বা উপনিষদের কথাবার্তা আমরা কেন নির্বিচারে মেনে নেব সেই বিচার করা হয়েছে ন্যায়প্রস্থানে। সেই ন্যায়প্রস্থানটা লিখেছেন কে, বাদরায়ণ বা বেদব্যাস। কি না, ব্রহ্মসূত্র, বেদান্ত সূত্র নাম দিয়ে 555টা সূত্রে, তাই তো। তো এই যে 3টে প্রস্থান, এখানে বেদান্ত স্যার একটা কথা আছে দেখবে যে মনে করতে দাও, যে বেদান্ত নাম উপনিষদ প্রমাণম। বেদান্ত মানে কি, উপনিষদ যার প্রমাণ। উপনিষদ তদুপকারিণী শারীরক সূত্রাদিনী চ, তার উপকারী যে শারীরক সূত্র ইত্যাদি গ্রন্থ, সেটাকে বলা হচ্ছে বেদান্ত, তাই তো। যে শুধুমাত্র উপনিষদ বেদান্ত নয়, উপনিষদের উপর নির্ভর করে যে সকল গ্রন্থ পরবর্তী ক্ষেত্রে লিপিবদ্ধ হয়েছে সবগুলোকে বলা হচ্ছে বেদান্ত। তো সেই দিক দিয়ে বেদান্তকে 3টে ভাগে আলোচনা করা হচ্ছে, যেটা বলেছিলাম যে শ্রুতি স্মৃতি ন্যায়। শ্রুতি মানে কোনটা না, আমরা জানি বেদের অপর নাম শ্রুতি, উপনিষদ। স্মৃতি কোনটা না, উপনিষদের জ্ঞানের উপর যাজ্ঞবল্ক্য সংহিতা, মনুসংহিতা, শ্রীমদ ভগবদ গীতা, রামায়ণ মহাভারত, হ্যাঁ, বেদের ইতিহাস মানে পুরাণ ইত্যাদি। আরেকটা হচ্ছে যেখানে যে আমরা বেদের যে আলোচনাটা হচ্ছে সেটাকে নির্বিচারে নির্দ্বিধায় আমরা কেন মেনে নেব, আমরা মেনে নেব না তো। তো তার বিচারও বাদরায়ণ বা বেদব্যাস করে ফেলেছেন বেদান্ত সূত্র গ্রন্থে। সেই বেদান্ত সূত্রটাকে বলা হচ্ছে ন্যায় প্রস্থান। ঠিক আছে, তো আমরা বেদান্ত যখন পড়বো এগুলো ডিটেলসে পড়বো, কি করে প্রত্যেকটা ব্রাঞ্চের ভাগ হলো, কে কোন ভাষ্য লিখেছেন, কোন ভাষ্যের কি মত, আমরা টোটাল সব পড়বো। এই পর্যন্ত মনে রেখো। আর আশা করছি যে ইয়েটাও তোমাদের রেকর্ডিং, যেটা 4টে ক্লাস, পিটির 2টো ক্লাস এবং সাবজেক্টের আজকে নিয়ে 2টো ক্লাস, সেটাও তোমাদের আজকে প্রোভাইড করে দেবো রাত্রের ভিতরে। ওকে আশা স্যার, করছি থ্যাংক সবার ইউ। ভালো লেগেছে। তো কারো যদি খারাপ লাগে নির্দ্বিধায় বলতে পারো যে না ভালো লাগছে না। ভালো লেগেছে, আমি তো খুব ভালো পড়া। স্যার স্যার যেটা বলছিলাম স্যার, এই যে প্রমাণ প্রমা প্রমেয় প্রমাতা বা প্রমা, এই যে বেসিক কনসেপ্ট গুলো ওই ভারতীয় দর্শনের যে প্রত্যয়গুলো, কিছু প্রত্যয় আছে, এগুলো একটু আলোচনা করলে ভালো হতো। হ্যাঁ, তাহলে আজকেই বলে দিই, 2-4 মিনিট লাগবে, বেশিক্ষণ নয়। প্রমা প্রমাণ প্রমেয় প্রমাতা। প্রমা প্রমাণ, প্রমা মানে কি যথার্থ জ্ঞান, প্রমাণ মানে কি যথার্থ জ্ঞান লাভের উপায়।
প্রমেয় মানে বস্তু, মানে যে বস্তুগুলো বা যে বিষয়গুলোর সাহায্যে আমি জ্ঞান লাভটা করছি। প্রমাতা মানে জ্ঞাতা, আমি বা যে জ্ঞান লাভটা করছে। তাহলে প্রমা মানে যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান ভারতীয় দর্শন অনেক প্রকার, বিভিন্ন দর্শন সম্প্রদায় বিভিন্ন মেনেছেন। প্রমা সম্পর্কে একটু আমি বড় ক্লাস নিয়ে নেবো পরের দিন, দরকার হলে ওটা করেই শুরু করবো। আমি জাস্ট একটা কনসেপ্ট দিয়েছি। প্রমা মানে যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান দেখো বিভিন্ন দর্শন সম্প্রদায় বিভিন্ন মেনেছে। ন্যায় দর্শনে বলা হচ্ছে প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দ। আবার মানে হচ্ছে কি অর্থাপত্তি, অনুপলব্ধি। প্রত্যেকটা দর্শন সম্প্রদায় ভিন্ন ভিন্ন। চার্বাক একটাই মাত্র প্রমা স্বীকার করেছে। তারপর হচ্ছে সাংখ্য, জৈন, যোগ তিনটে করে, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, এই প্রত্যক্ষ, অনুমিতি আর শব্দ। আর বৌদ্ধ বৈশেষিক দুটো করে, প্রত্যক্ষ, অনুমিতি। আর বেদান্ত 6টা, আর মীমাংসক সম্প্রদায় দুটো, প্রভাকর, ভাট্ট। প্রভাকররা 5টা, ভাট্টরা 6টা। তো তাহলে আবার বলছি, প্রমা মানে যথার্থ জ্ঞান, তাই তো? যথার্থ জ্ঞান। প্রমাণ মানে কি যথার্থ জ্ঞান লাভের উপায়। প্রমাতা মানে জ্ঞাতা, যে জ্ঞান লাভটা করছে। আর কি না প্রমেয়, যে বস্তুটার জ্ঞান আমরা লাভ করছি। আমরা পরের দিন কোনটা প্রমা কোনটা প্রমাণ সেই নিয়েও আলোচনা করব। এবং ন্যায় দর্শন যখন শুরু করব, তোমাদের 16টা যে পদার্থ সেই নিয়েও আলোচনা করব। চিন্তার কোনো কারণ নেই। আমরা আস্তে আস্তে ঠিক আমরা সত্যের দিকে এগোবো, মানে যথার্থ বিষয়ের দিকে এগোবো। ঠিক আছে, মোটামুটি সংক্ষেপে বোঝা গেল। রেকর্ডিংটা একটু দিয়ে দেবেন। হ্যাঁ, দিয়ে দেবো। এখানে আছে হচ্ছে মণিদীপা। মণিদীপার কেমন লাগলো? মণিদীপা শুনতে পাচ্ছ? হ্যালো।